দেখো আরেকটা প্রশ্ন করছি, সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, অর্থাৎ H+O2 সমান SO2। এসটিপিতে 2240 লিটার SO2 উৎপন্ন করতে কত গ্রাম সালফার এবং কত মোল অক্সিজেন প্রয়োজন হবে? অক্সিজেনের ভর সংখ্যা 16, মানে সালফারে 32। তো দেখো এটা আমরা কিভাবে সমাধান করছি। সমাধান সবথেকে প্রথমে আমাদের জানতে হবে সমীকরণ। সমীকরণ না জানলে কিন্তু এটা হবে না। আমাদের কি সমীকরণ হয়? H+O2 সমান SO2, এটা দেওয়া আছে SO2। দেখো সালফারে আমাদের কত হয়? 32 গ্রাম হয়। সালফার হয় 32 গ্রাম। অক্সিজেন দেখো এখানে 1 মোল নেওয়া হয়েছে, তাহলে আমরা নিলাম 1 মোল, 1 মোল। এবং SO2 আমাদের হচ্ছে 22.4, দেখুন বলা আছে 22.4 লিটার, 22.4 লিটার, তাই তো? যেহেতু আমাদের 1 মোল নেওয়া আছে, রাইট? তাহলে আমরা লিখতে পারি এসটিপিতে 22.4 লিটার, 22.4 লিটার SO2 উৎপন্ন করতে, SO2 উৎপন্ন করতে SO2 উৎপন্ন করতে প্রয়োজন 32 গ্রাম সালফার, 32 গ্রাম সালফার। ঠিক আছে, দেখো এসটিপিতে 22.4 লিটার SO2, এই যে এখানে SO2 উৎপন্ন করতে প্রয়োজন কত? 32 গ্রাম সালফার। তো আমাদের কত বার করতে হবে? আমাদের বার করতে হবে 2240 লিটার। অতএব এসটিপিতে 1 লিটার SO2 উৎপন্ন করতে প্রয়োজন 32/22.4 গ্রাম সালফার। ঠিক আছে, এরপর দেখো আমাদের কত দেওয়া আছে? 2240 লিটার। অতএব এসটিপিতে 2240 লিটার SO2 উৎপন্ন করতে প্রয়োজন 32/22.4 গুণিত 2240, গুণিত 2240 গ্রাম সালফার। ঠিক আছে, তো দেখো 32/22.4 ইন্টু 2240, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি আমরা দেখে নিই। আমরা পাচ্ছি 32, ঠিক আছে, এটা 22.4 আছে, 224 বাই 10, অর্থাৎ গুণিত 10 হয়ে যাবে, গুণিত 2240। ঠিক আছে, তাহলে 2240 হচ্ছে 1, 2240 কাটলে হচ্ছে 10, তাহলে দেখো আমাদের 3200 গ্রাম সালফার, এটা আমাদের উত্তর হবে একটা। ঠিক আছে, 2 নম্বর কি দেওয়া আছে? দেখো 2 নম্বর দেওয়া আছে যে কত মোল অক্সিজেন প্রয়োজন হবে। অক্সিজেন 1 মোল, এখানে আমি দেখতে পাচ্ছি 1 মোল। অতএব কত আছে? 1 মোল, তাই তো? অতএব 240 লিটার SO2 উৎপন্ন করতে, SO2 উৎপন্ন করতে, SO2 উৎপন্ন করতে প্রয়োজন কত? প্রয়োজন 1 দেওয়া আছে, তাহলে 1 ইন্টু 2240 বাই 22.4 মোল, মোল অক্সিজেন O2। ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো 2240 লিটার SO2 উৎপন্ন করতে কত প্রয়োজন? 22.4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এত লিটার বাই এত, তাহলে কত মোল হচ্ছে? দেখে নাও, এটা কাটাকাটি করে কত হচ্ছে? দেখো 2240 বাই 22 বাই 10, মানে গুণিত 10। ঠিক আছে, এটা কেটে যাচ্ছি, তাহলে 1 0, তাহলে হচ্ছে 100 মোল, 100 মোল O2। ঠিক আছে, এটা আমাদের উত্তর হবে 100 মোল O2। ঠিক আছে, তাহলে আরেকবার আমি দেখে নিচ্ছি এসটিপিতে
বলা আছে সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাহলে আমাদের H+O2 SO2 রেস কত হয় 32 গ্রাম। এখানে অপশন কত আছে 1 মোল, কারণ মোলের বের করতে হবে আমাদের কত মোল বলা আছে, তাহলে SO2 সমান 22.4 লিটার। তাহলে STP-তে 22.4 লিটার SO2 উৎপন্ন করতে প্রয়োজন কত 32 গ্রাম সালফার, তাহলে 1 লিটারে 32/22.4, 2240 লিটার হবে 32/22.4 × 2240, তাহলে আমরা কত পেলাম 3200 গ্রাম সালফার। এরপর তার বলা আছে সেকেন্ডে যে কত মোল অক্সিজেন প্রয়োজন হবে, কত মোল অক্সিজেন প্রয়োজন হবে। তাই 22.4 লিটার SO2 উৎপন্ন করতে প্রয়োজন 22/22.4 হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 100 গ্রাম অক্সিজেন। ঠিক আছে, এরপরে আরেকটা প্রশ্ন যেটা আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য: পরিবাহী দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য হলেই যেমন তাপের পরিবহন ঘটে, তেমনি দুই প্রান্তের স্থায়ী বিভব পার্থক্য হলে তড়িৎ পরিবহন হওয়া সম্ভব। উচ্চ বিভব থেকে যেমন নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হয়, তেমনি উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে তাপ প্রবাহিত হয়। 2 নম্বর প্রশ্ন রয়েছে উচ্চ তাপ পরিবাহিত বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। তাহলে দেখো এটা অধাতুর নাম বলেছে, এটা অধাতু হবে আমাদের। আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে উচ্চ তাপ পরিবাহিত বিশিষ্ট একটি অধাতুর নাম, সেটা হবে গ্রাফাইট। কি হবে? গ্রাফাইট। ঠিক আছে, আমরা পরের প্রশ্ন নিয়ে নিচ্ছি সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্নোত্তর। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়? এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? 1 মিটার দীর্ঘ একটি তামার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করা হলে তারটির দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচনের পরিমাণ হবে 17 × 10⁻⁶ মিটার। কারণ সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পার্থক্য কেলভিন স্কেলে 1 কেলভিন মাত্রার পার্থক্য। তাই 1 মিটার তামার তারের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি বা হ্রাস করা হলেও তারটির দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচনের পরিমাণ একই থাকবে। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে পার্থক্য লেখো। আপাত প্রসারণ গুণাঙ্ক কি হয় সেটা একটু দেখে নিই। এটি তরলের নিজস্ব ধর্ম নয়। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এটি তরলের নিজস্ব ধর্ম। এর মান পাত্রের উপাদানের প্রসারণের গুণাঙ্কের উপর নির্ভর করে। এর মান পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল নয়। 3 নম্বর, আলাদা আলাদা পাত্রের ক্ষেত্রে একই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আলাদা হয়। সকল ধরনের পাত্রের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান নির্দিষ্ট হয়। গ্যাসের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন? কঠিন বা তরল পদার্থের তুলনায় গ্যাস অনেক বেশি প্রসারিত হয়, তাই উষ্ণতা পরিবর্তনে গ্যাসের আয়তন ও চাপ উভয়ই পরিবর্তিত হয়। সুতরাং গ্যাসের তাপীয় আচরণ ব্যাখ্যা করার জন্য চাপ ও আয়তনের মধ্যে যে কোনো একটিকে স্থির ধরে নিয়ে উষ্ণতার সাপেক্ষে অন্যটির পরিবর্তন বিবেচনা করতে হয়। তাই গ্যাসের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে, যথা স্থির চাপে আয়তন গুণাঙ্ক এবং স্থির আয়তনে চাপ গুণাঙ্ক, অর্থাৎ গামা পি ও গামা ভি। দ্বিধাত পাত কি, এর ব্যবহার লেখো। এটাও কিন্তু এবারে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট রয়েছে। দ্বিধাত পাত ঘরের উষ্ণতায় সমান দৈর্ঘ্যের এবং ভিন্ন তাপীয় প্রসারণ বিশিষ্ট দুটি ধাতব পাতকে রিভেট করে যুক্ত করে দিলে যে পাত পাওয়া যায় তাকে দ্বিধাত পাত বলে। দ্বিধাত পাতকে অগ্নিসংকেত যন্ত্র, বৈদ্যুতিক ইস্ত্রি, রেফ্রিজারেটর ইত্যাদি যন্ত্রে স্বয়ংক্রিয় সুইচ হিসেবে ব্যবহার করা হয়। এখানে দেখো এটিতে পিতল এবং এটিতে লোহা হয়, এটা ঘরের উষ্ণতায় এমনি থাকবে। পাত্রকে যদি উত্তপ্ত করা হয় তাহলে দেখো পিতল এর প্রসারণ বেশি, এটা বাইরের দিকে থাকবে, এবং লোহার প্রসারণ কম, এটা ভিতরের দিকে থাকবে, অর্থাৎ উত্তপ্ত অবস্থায় পাতটি বেঁকে যাবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন রয়েছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো?
4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত? জলের ব্যতিক্রান্ত প্রসারণের সংজ্ঞা। জলের ব্যতিক্রান্ত প্রসারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ঠান্ডা করলে জলের আয়তন না কমে বৃদ্ধি পায়। একে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। এসআই পদ্ধতিতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। তাপের সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থের মধ্যে পার্থক্য লেখো। সুপরিবাহী ও কুপরিবাহী। তাপ খুব সহজেই পরিবাহিত হয়, তাপ সহজে পরিবাহিত হয় না। তাপ পরিবাহিত হলে খুব সহজে উত্তপ্ত হয়, তাপ পরিবাহিত হলে সহজে উত্তপ্ত হয় না। এক্ষেত্রে পদার্থের অণু এবং মুক্ত ইলেকট্রনগুলি এই তাপ পরিবহনে অংশ নেয়। তাপ পরিবহনকারী কণা হল পদার্থের অণু। সাধারণত ধাতুগুলি তাপের সুপরিবাহী হয়, ব্যতিক্রম হচ্ছে হীরক। সাধারণত অধাতুগুলি তাপের কুপরিবাহী হয়, ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট। তড়িৎ রোধ ও তাপীয় রোধের মধ্যে পার্থক্য লেখো। এটাও কিন্তু এবারে খুব বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে। এবারে তড়িৎ রোধ ও তাপীয় রোধ। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও তার মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহমাত্রার অনুপাত হল তড়িৎ রোধ। তাপীয় রোধ। পরিবাহীর দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য তার মধ্য দিয়ে প্রবাহিত তাপের অনুপাতকে বলা হয় তাপীয় রোধ। রোধ বেশি হলে বস্তুটি সহজেই তড়িৎ পরিবহন করতে পারে না। তাপীয় রোধ বেশি হলেও বস্তুটি সহজে তাপ পরিবহন করতে পারে না। এসআই একক হলো ওহম, এসআই একক কেলভিন পার ওয়াট। এটার মাত্রা হবে m l স্কোয়ার T⁻³ I⁻²। আর তাপীয় রোধের মাত্রা হবে m⁻² L⁻² T⁵ থিটা। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, কয়েকটি বিশেষ তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব। নাম হচ্ছে অতিবেগুনি রশ্মি। ব্যবহার: আণবিক গঠন সংক্রান্ত কাজে অতিবেগুনি রশ্মি বর্ণালী ব্যবহৃত হয়। বিভিন্ন জিনিসকে জীবাণুমুক্ত করতে কাজে লাগে। বারবার অ্যালার্মে ব্যবহৃত হয়। ক্ষতিকারক প্রভাব: চোখের রেটিনাকে নষ্ট করে দেয়, ফলে দৃষ্টিশক্তি হারিয়ে যায়। শরীরের ওপর বারবার পড়লে ত্বকে ক্যান্সারের সম্ভাবনা থাকে। এক্স রশ্মি: চিকিৎসা ক্ষেত্রে মানুষের শরীরের ভাঙা হাড় ও অভ্যন্তরের বিভিন্ন অংশে ছবি তোলা যায়। রেডিওথেরাপিতে ব্যবহৃত হয়। কেরাসের গঠন নিরূপণে সাহায্য করে। চোরাচালান বন্ধ করতে গোয়েন্দা বিভাগে এক্স রশ্মি ব্যবহৃত হয়। ক্ষতিকারক প্রভাব: মানবদেহে বেশিক্ষণ এক্স রশ্মি পড়লে ক্ষতের সৃষ্টি হয় এবং রক্তের শ্বেতকণিকা নষ্ট হয়ে যায়। গামা রশ্মি: রেডিওথেরাপিতে ও ক্যান্সার চিকিৎসায়, খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় ও নিউক্লিয় বিক্রিয়া ঘটানোর জন্য গামা রশ্মি ব্যবহৃত হয়। মানব দেহে জীবন্ত কোষকে ধ্বংস করে দেয়, ফলে সংশ্লিষ্ট অংশকে ক্যান্সার ইত্যাদি রোগ দেখা দেয়। দেখো, আরেকটি তেজস্ক্রিয়তার ব্যবহার নিয়ে আমরা জানব যে তেজস্ক্রিয় মৌল তার কি ব্যবহার। তেজস্ক্রিয় কার্বন C614 এর কি ব্যবহার আছে? জীবাশ্ম প্রাচীন বস্তুর বয়স নির্ণয় করতে, সালোক সংশ্লেষ সম্পর্কে তথ্য জানতে। তেজস্ক্রিয় ফসফরাস P1532 লিউকেমিয়া রোগের চিকিৎসায়, মস্তিষ্কের টিউমারের সঠিক অবস্থান নির্ণয়ে। তেজস্ক্রিয় আয়োডিন I53131 থাইরয়েড রোগ নির্ণয়ে ও চিকিৎসায়। তেজস্ক্রিয় সোডিয়াম 1124 হার্টের ক্রিয়াকৌশল জানার জন্য। তেজস্ক্রিয় কোবাল্ট CO2760 তেজস্ক্রিয় সোনা Au198 ক্যান্সার চিকিৎসায়। তেজস্ক্রিয় ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম পৃথিবী বা অন্যান্য ভূতাত্ত্বিক বস্তুর বয়স নির্ণয়ে, তাই একে ইউরেনিয়াম ঘড়ি বলে। তেজস্ক্রিয় অ্যামেরিসিয়াম AM95-43 স্মোক ডিটেক্টরে। তেজস্ক্রিয় জিঙ্ক, তামা, ক্যালসিয়াম কৃষি বিজ্ঞানের বিভিন্ন গবেষণায়।